আজকাল একটা সিগারেট খেতেও ১৬ টাকা লাগে। কেন যে সাইপাস খাওয়া শিখেছিলাম, এখন হাড়ে হাড়ে এই অভ্যাসটার প্রভাবটা টের পাচ্ছে। সারাদিনে ৪টা বিড়ি খেতেও ৬৫ টাকা লাগে। বাসার ছাদে এসে রোজ বিকেলবেলা আমি একটা করে সিগারেট খাই। কেন জানি ইদানিং আমার এমন মনে হয় আমাদের পাশের বাসার জানালা থেকে আমাকে কেউ ফলো করে। সামনাসামনি আমি কোনোদিনও দেখিনি, কিন্তু আমি সবসময় বুঝতে পারি পাশের ফ্ল্যাটের জানালা থেকে আমাকে কেউ ফলো করে। কিন্তু আমার এসবে কোনো কিছু যায় আসে না। আসলে মানুষের যখন খুব কাছের কিছু হারিয়ে যায়, তখন আর দূরের ছোটখাটো বিষয়গুলো মানুষের চোখে পড়ে না। মীরা আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার একমাত্র কাছের সঙ্গী হলো এই সিগারেট। কেন জানি খুব আপন মনে হয় এই সিগারেটকে। আজকে খুব বৃষ্টি হচ্ছে, মীরার কথাও মনে হচ্ছে খুব। কোনো একদিন হুট করে এমন এক বৃষ্টি মিশ্রিত সকালে মিমের সাথে পরিচয় হয়। কলেজে গিয়েছিলাম ওই দিন আমি খুব সকালই, এবং হঠাৎ করে আমার বান্ধবীর সাথে একটা নতুন মেয়ে আসলো ক্লাসে। পরিচয় পর্বের শেষে জানতে পারলাম ওর নাম মীরা। আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে ট্রান্সফার হয়ে। তখন আয়েশা বলল, মীরা শোন, রবির কিন্তু আমাদের ক্লাসের টপার। ওই কথা শুনে মীরা আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমি সেই তাকানোর মানেটা বুঝতে পারলাম না। অল্প কিছুদিনের মাঝেই আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এমন একটা অবস্থা, মীরা আমাকে ছাড়া আর কিছুই বোঝে না। মীরা আসার আগেই আমি কখনোই কলেজ মিস দিতাম না, কিন্তু এখন মাঝে মাঝেই কলেজ মিস দিয়ে মীরাকে নিয়ে ফুচকা খেতে যেতে হয়। একদিন হুট করে আমাকে মীরা প্রপোজ করে ফেলে। আমিও বেশি কিছু না ভেবেই রাজি হয়ে যাই। খুব ভালোই চলছিল আমাদের রিলেশন, কিন্তু সময় যতই গড়াতে লাগলো মীরা আধুনিক হওয়ার স্বভাব বেড়েই যাচ্ছিল। মীরা যে সমস্ত পোশাক পরতো আমার একদমই পছন্দ না। এটা নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। একটু ঝগড়া হলেই মীরা আর আমার সাথে যোগাযোগ করতো না। আমি আগে কল দিয়ে সবসময় সরি বলতাম। মীরার সাথে কথা হতো ফেসবুকে। রিলেশনের শুরুতেই মীরার ফেসবুকের পাসওয়ার্ড আমার কাছে ছিল। আমাদের কলেজে একটা নতুন ছেলে ভর্তি হয়, ছেলেটার নাম সাগর। ছেলেটা কলেজে আসতো দামি বাইক নিয়ে। ছেলেটার সাথে মেয়েরা গায়ে পড়েই কথা বলা শুরু করে। এমনকি মীরাও তার ব্যতিক্রম কিছু করলো না। ইদানিং মীরা আমার সাথে কলেজে একদমই কথা বলে না। একদিন মীরা বলল, শোন, আমি চাই না কলেজের সবাই আমাদের রিলেশনের বিষয়ে জানুক। তাই এখন থেকে আমি কলেজে তোমার থেকে দূরেই থাকতে চাই, আর তুমিও আমাকে এখান থেকে কলেজের ভিতরে ডাকাডাকি করবে না। আমি মীরার প্রতি খুব দুর্বল ছিলাম। প্রথম প্রেম তো, একটু বেশি কাজ করতো আবেগ। আমিও কলেজ টাইমে মিমকে কিছু বলতাম না। একদিন আমি একটু আগেই কলেজে গিয়েছিলাম। সাধারণত মীরা সবসময় আগেই কলেজে আসতো, কিন্তু আমি ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে যেতাম। ওই দিন কলেজে গিয়ে এমন কিছু দেখবো তা কল্পনাও করতে পারি নাই। মীরা আর সাগর বকুলতলায় বসে বসে কথা বলছে। শুধু কথা বলছে বললে ভুল হবে, একজন হাসতে হাসতে আরেকজনের গায়ের উপর পড়ছে। আমি কোনোভাবে এটা মানতে পারলাম না। সাথে সাথেই কলেজ থেকে চলে আসলাম, এবং আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মীরা কেমন করে সাগরের মতো ছেলের সাথে এভাবে কথা বলবে? কোনো ধরনের সম্পর্ক ছাড়া এভাবে কেউ কথা বলতে পারে না, তাই ভাবতে লাগলাম। রাতে মীরাকে মেসেজ দিলাম, কিন্তু রিপ্লাই দিচ্ছে না। নক দিলাম, কল ধরছে না। এভাবে কিছুক্ষণ কল দেওয়ার পর ফোন বন্ধ দেখাচ্ছে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে আমার সাথে। মীরা হঠাৎ করে আমাকে ব্লক করে দিয়েছে। কিছুক্ষণ ভেবে মীরার ফেসবুক আইডি আমি লগ ইন করতে গিয়ে বুঝতে পারলাম মীরা ওর আইডির পাসওয়ার্ডটা পাল্টে নিয়েছে। আমি কোনোভাবেই আর মীরার সাথে যোগাযোগ করতে পারলাম না। পরের দিন কলেজে গিয়ে আমি মীরার সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন মীরা যা বলল তা সারা জীবন মনে থাকবে। আমার তোমার প্রতি কোনো ফিলিংস কাজ করে না। আমার তোমার সাথে আর থাকা সম্ভব না। আমি তাই আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে চাচ্ছি। আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। মীরার কথা শুনে আমার না চাইতেও চোখের কোণে জল এসে পড়ল। ওর কথাগুলো শুনে আমি ওর হাত ধরতে গেলে উল্টো ভালোবাসার প্রতিদান হিসেবে ঠাস, এই একটা থাপ্পড়েই আমার হুঁশ ফিরল। আমি বুঝে গেলাম মীরার হৃদয়ে আমার স্থান কোথায়। 4 মাস পর, ওই দিনের পর তেমন কলেজে যাই না, আর ওই দিন থেকে আমার নতুন সঙ্গী হয়েছে সিগারেট। কিছুদিন পর দাদা অসুস্থ, তাই আব্বু আর আম্মু তাকে দেখতে যাবে। তাই আব্বু আর আম্মুকে স্টেশন থেকে ট্রেনে তুলে দিয়ে বাসায় ফিরলাম। সন্ধ্যার পর হুট করে বাসার দরজায় কে যেন নক করলো।
এই অসময়ে কে আসলো আবার? আব্বু আম্মু তো চলেই গেছে, তেমন কেউ তো নেই যে আসবে। দরজা খুলতেই আমি পুরো হা হয়ে গেলাম। এ তো মৌ আপু, আমাদের পুরো এলাকার ক্রাশ। আমার থেকে 1 বছরের সিনিয়র, যেরকম রাগী আর সেরকম সুন্দরী। আমি তো হা করে তাকিয়ে আছি আপুর দিকে। এই কি রে, তুই হা করে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, না হলে মশা ঢুকবে গাধা। আর তুই এত বেয়াদব কবে থেকে হলি? আমি আবার বেয়াদব হলাম কবে? তো কাউকে দরজায় দাঁড় করে রাখাটা কোন ধরনের আদব? সরি আপু, আসো ভেতরে আসো। আসলে তুমি অসময়ে আমার বাসার দরজায় তো, তাই আমি একটু চমকে গিয়েছি। তো কেমন চলছে তোর দিনকাল? ভালোই চলছে। তোমার কি অবস্থা বলো আপু? আমার আর অবস্থা, দিনের 16 ঘন্টায় বই আর বইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকে চোখ বেচারা। আর এখন একলা চলতে চায় না, সঙ্গী হিসাবে চশমাকে বেছে নিয়েছে। জানিসই তো, মেডিকেলে একটু বেশি চাপ। তোকে তো আমাদের বাসায় গিয়ে খেয়ে আসতে বলা হয়েছিল, কিন্তু তুই না গিয়ে বাসায় কি করছিস? আসলে আপু আমার তেমন ক্ষুধা লাগেনি। থাক থাক, আর মিথ্যে বলতে হবে না তোকে, আমি খুব ভালো করেই চিনি তুই যে লজ্জা কুমার। নে, এই যে খাবার এনেছি, তুই খেয়ে নে। তুমি কষ্ট করে কেন আনতে গেলে খাবার আপু? আর আপু, তুমি যে হোস্টেল থেকে বাসায় আসছো আমি তো সেটা জানিই না। আমার কথা কেন জানবে তুমি? তোমার তো জানার অনেক কিছু আছে। হোস্টেলের পরিবেশ খারাপ হওয়ার জন্য আমি 7 দিন পরে বাসায় চলে আসছি। বাসা থেকে স্কুটি দিয়েই ক্লাস করি, সেটাও তো 1 বছর হয়ে আসলো। আর তুই কিনা বলছিস আমি বাসায় কবে আসছি? আচ্ছা, এবার তুই খেয়ে নে। আপু তুমি চলে যাও, আমি পরে খেয়ে নেব। না 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 না, তোকে আমার জানা আছে, তুই এখনই খেয়ে নে, আমি টিফিন বাটি নিয়ে যাব। খাওয়ার সময় নানা ধরনের প্রশ্ন করছিল আপু। আচ্ছা, তোকে একটা কথা বলি। বলো। তোর প্রতিদিন কয়টা করে সিগারেট লাগে? আপুর কথা শুনে আমি এত লজ্জা পাচ্ছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আমি কিছু না বলে চুপ করে আছি। আরে বলে দে। আসলে আপু ওই মাঝে মাঝে 2-1টা খাই। তুমি প্লিজ বাসায় এসব বলো না। সেটা পরে দেখা যাবে। খাবার খাওয়া শেষে আপু টিফিন বাটি নিয়ে চলে গেল। শুয়ে শুয়ে ফোনে টুকটাক লেখালেখি করছিলাম, এমন সময় আমার ফোনের পরিচিত টোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি মৌ আপুর নাম্বার। আমি আপুর নাম্বারটা সেভ করেছিলাম সেই 2 বছর আগে। এই 2 বছরে না কোনো কল এসেছে আপুর থেকে, না আমি কোনোদিন কল করেছি আপুকে। এমনকি আপুর কাছে যে আমার নাম্বারটা সেভ করা আছে, আমি এটাই বিশ্বাস করতে পারিনি। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে কানে রাখতেই, কি রে, ফোন রিসিভ করতে এত টাইম লাগে? আসলে আপু আমি ফোন থেকে একটু দূরে ছিলাম তো। থাক থাক, তোর আর মিথ্যা বলতে হবে না। আমি মিথ্যা কথা বলতে গেলে আপু কেমন করে জানি ধরে ফেলে। তুই এখন যে অবস্থায় আছিস, ওই অবস্থায় আমার বাসার নিচে চলে আয়। কেন? এই তোর কাছে কোনো কিছু শুনতে চাইছি, তুই চলে আয়, 5 মিনিট সময় দিলাম। এত রাত করে কি দরকার? আমি যেমন ছিলাম লুঙ্গি আর টি শার্ট পরেই মৌ আপুদের বাসার নিচে চলে গেলাম। কিছুক্ষণ পরে আপু নিচে আসলো। আমার কেমন জানি লাগছিল। আমি সাধারণত লুঙ্গি পরে রাস্তায় বের হই না। আপু তো আমাকে দেখে হাসি শুরু করে দিল। আপুর হাসি দেখে আমার আর বোঝার বাকি রইল না যে আপু আমার লুঙ্গি পরার জন্য হাসছে। হাসছো কেন আপু? আমি কিন্তু চলে যাব তাহলে। তুমিই তো বললে আমি যেমন আছি তেমন করেই আসতে, আর বললে 5 মিনিটের মাঝে আসতে। তো আমি কেমন করে এই অল্প সময়ের মধ্যে আবার কাপড় পাল্টে আসতাম? আর দেরি করে আসলেই তো বলতে যে বড়দের কথা রাখি না, বেয়াদব হয়েছি। ও রে, থাক বাবু, তুমি আর রাগ করো না। আপু আমাকে একদম বাবু বলবা না, আমি এখন ছোট না। থাক থাক, আর বলবো না বাবু। আপু এখন কিন্তু আমি চলে যাব। এই তোর কিন্তু সাহস অনেক বেড়ে গেছে, এখন একটা রিক্সা নিয়ে আয়। এত রাত করে রিক্সা কই পাবো? আমার কিছু অ্যাসাইনমেন্ট কালকে জমা দিতে হবে, আর সেগুলো আমার এক বান্ধবীর বাসা থেকে আনতে হবে। মহা ঝামেলায় পড়ে গেলাম তো। আপু এই রাত করে রিক্সা পাওয়া পসিবল না, তুমি তোমার স্কুটিটা বের করো। যাক, তোর মাথা থেকে জীবনে প্রথম ভালো কোনো আইডিয়া বের হলো। তুই দাঁড়া, আমি 1 মিনিটে স্কুটি নিয়ে
বের হয়ে আসি। আপু একটা কথা বলি? বল। আমি ড্রাইভ করি। আচ্ছা এই নে ধর। সত্যি বলতে আমি জীবনে কখনো কোনো লেডি বাইকারের পেছনে বসিনি, আর বসতেও চাই না। মেয়ে মানুষের ড্রাইভিংয়ে আমি কমফোর্ট ফিল করি না। আমি ড্রাইভ করছি, আপু আমার পেছনে বসে আছে। এলাকা থেকে বের হওয়ার সময় মোড়ের টং দোকানের এলাকার উঠতি বয়সের ছেলেদের চোখ আমাদেরকে এড়ালো না, সবাই হা করে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আপুর বান্ধবীর বাসার সামনে এসে উপস্থিত হলাম আমরা। আপু আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেই চলে গেল তার বান্ধবীর বাসায়। আমাকে যাওয়ার জন্য জোর করলেও আমি গেলাম না। প্রায় 20 মিনিট পর আপু বের হলো বাসা থেকে। এত দেরি করলে কেন? কিছু পেজ লেখার বাকি ছিল, সেটা লেখার জন্য দেরি হলো। আচ্ছা এবার চলো। চল। কিছুক্ষণ যাওয়ার পর হুট করে আপু বলল, রবিউল বাইক থামা। আমি বাইক থামালাম। কেন থামাতে বললে আপু? চল ফুচকা খাই। এখন এই রাত করে ফুচকা খাবে তুমি? আমরা দুজনই খাবো। আসলে রবিউল জানিস, আমি জানি না আমি দেখতে কতটা ভালো বা খারাপ, কিন্তু জানিস ফুটপাতে বা কোথায় গিয়ে কিছু খেতে চাইলে হয়তো ছেলেরা টিচ করবে, আর সেটা না হলে এমন ভাবে তাকিয়ে থাকবে যেন খাবারের বদলে আমাকেই গিলে খাবে। তার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও বেশিরভাগ সময় বাইরে কোনো কিছু খাই না। এখন তুই আছিস পাশে, প্লাস লোকজনও নেই, তাই খেতে ইচ্ছে হলো। আচ্ছা চলো আপু। আমরা দুজনে মিলে ফুচকা খেলাম। আপু খুব ফুচকা পছন্দ করে সেটা আমি বুঝতে পারলাম। খাওয়া শেষ করে চলে আসলাম আমরা। আপুকে বাসায় নামিয়ে আমি চলে আসলাম আমার বাসায়। এসেই আমি চলে গেলাম ছাদে। 5 থেকে 7 ঘন্টা হয়ে গেছে সিগারেট থেকে দূরে আছে। খুব প্যারা হয়ে গেছে সিগারেটের জন্য। 2টো সিগারেট আর লাইটার নিয়ে চলে গেলাম। কেন জানি আজকে আপুর সাথে কথা বলার সময় বেশ কয়েকবার মীরার কথা মনে পড়েছিল আমার। ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেটের মাঝে তামাক পাতাগুলোকে পুড়িয়ে ধোঁয়াগুলো হৃৎপিণ্ডের চারপাশ দিয়ে ঘুরিয়ে সেগুলোর সাথে মীরার স্মৃতিগুলোকে বাহির করে আকাশের দিকে তাকিয়ে হাওয়াতে মিশিয়ে দিচ্ছি। মধ্যরাতে আমি রুমে চলে আসলাম। আগামী পর্বে কি হতে চলেছে সেটা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।